এক কাপ চায়ের সাথে শুনে নেওয়া যাক রাজকুমারের পোশাকে, আশাপূর্ণা দেবীর রাজকুমারের পোশাকের পঞ্চম এবং শেষ পর্ব শুরু করছি। টিকলুর ধারণা জামাইবাবু ছাড়া আর কেউ তাকে চিনতে পারেনি, তার ছদ্মবেশ ধরতে পারেনি। সেটা ভুল। ধরতে পারছে অনেকেই। বক্রেশ্বর তো বটেই, গজগোবিন্দ অবশ্যই, ভজহরি, নিধিরাম, বৈকুণ্ঠ, মোক্ষদা, সুধা, দুঃখীর মা, ফুলির পিসি সবাই সন্দেহে সন্দেহে পরস্পরের মুখের দিকে তাকায়, কিন্তু স্পষ্ট করে কেউ কিছু বলে না। তাদের মধ্যে দুটো ধারণা পাক খাচ্ছে। এক হচ্ছে দেওয়ান বুড়ো জানমাল বাঁচাতে কোথা থেকে একটা ছেলেকে সাজিয়ে গুজিয়ে ধরে এনেছে, তবে ছেলেটা তার শিক্ষায় শিক্ষিত হয়ে পার্ট প্লে করে যাচ্ছে। আর একটা ধারণা, খোকা রাজাবাবু ভূতাশ্রিত হয়ে ফিরে এসেছে, অথবা পুরোপুরি ভূত হয়েই, কে বলতে পারে, ছেলেটাকে হঠাৎ ভূতেই উড়িয়ে নিয়ে গিয়েছিল কিনা, এবং তার পরিণতি এই কিনা। শুধু বামুনদির বিশ্বাস স্থির। বামুনদির মতে নিশিতে পেলে মানুষ একেবারে অন্য মানুষ হয়ে যায়। রাজাবাবু রানীমারও ওই একই মত। ছেলেটা ভেজাল এ কথা ভাবেন না ওনারা, অন্য রকম হয়ে গেছে সেটাই ভাবেন। তাই রানীমা সাধ্যপক্ষে ওর মুখের দিকে তাকান না। অতএব টিকলু রাজপুত্রের ভূমিকায় দিব্যি রাজার হালেই কাটাচ্ছে। অবিরত ক্ষীর, সর, ছানা, মাখন খেয়ে খেয়ে টিকলুর গায়ের চামড়া ক্রমশ বেশ শাটিন শাটিন হয়ে আসছে। বাইরের রোদে গরমে না বেরোনোর জন্য গায়ের রং মাখনের মতো হয়ে আসছে। আর ওই কবিরাজি তিল, আমলা, নারিকেল সংযুক্ত তেল মেখে মেখে মাথার চুলও রেশমি হয়ে আসছে। দীপেন্দ্রর সঙ্গে সাদৃশ্য ক্রমেই তার বেড়ে যাচ্ছে। বিকেলবেলা রোদ পড়লে জামাইবাবুর সঙ্গে বেড়াতে যায় টিকলু। হেঁটে হেঁটে অনেক দূর চলে যায়। জামাইবাবু ওকে সব বুঝিয়ে দেন, দেখিয়ে দেন। কবে কোন কালে এনাদের দুর্গ না কি ছিল, ছিল কামান, দ্বাদশ শিব মন্দির ছিল একদা, এখন জঙ্গলে বুঝে গেছে প্রায়। সেই সব দেখিয়ে নিয়ে বেড়ান জামাইবাবু, বোঝান জায়গাটার ইতিহাস, আর বলেন, তা বলে ভেবো না আমি কোনো উদ্দেশ্য নিয়ে এসব দেখাচ্ছি তোমায়, বুঝলে, শুধু তোমার দেখতে বুঝতে ভালো লাগবে বলেই নিয়ে আসছি। তা ভালো লাগবার মতোই সত্যি। বাগানে গাছে গাছে কত রকম ফল, কত রকমের ফুল, নানান পাখি পক্ষী। টিকলু মোহিত হয়ে দেখে আর ভাবে, কবে বাপিকে গিয়ে বলতে পারবে, মার কাছে গল্প করবে। জামাইবাবু মাঝে মাঝে বলেন, কি হে রাজকুমার, অমন অন্য মনস্ক হয়ে যাচ্ছ কেন? বাড়ির জন্য মন কেমন করছে? মন কেমন? আসলে টিকলুদের বয়সে সেটা ভারী লজ্জার ব্যাপার। তাই টিকলু সতেজে বলে, মোটেই না। আমার শুধু মাঝে মাঝে মনে হয় এ সব তো আমি এই প্রথম দেখছি, অথচ কেন যে মনে হয় আগে অনেক অনেকবার দেখেছি। জামাইবাবু হেসে বলেন, তাহলে হয়তো দেখেছ। আমি অবশ্য পূর্বজন্ম টন্ম মানি না, তবে যারা মানে তারা হয়তো বলতে পারে তুমি আগে এই বংশেই ছিলে কেউ, হয়তো এদের সেই প্রথম পুরুষ যিনি এই দুর্গ টুর্গ গড়েছিলেন, কামান নিয়ে পর্তুগিজ জলদস্যুদের সঙ্গে যুদ্ধ করেছিলেন, আর তাদের লুঠের সোনা নিজে ফের লুট করে নিয়ে প্রাসাদের দেয়ালে গেঁথে রেখেছিলেন। জামাইবাবু হেসে হেসেই বলেন, কিন্তু টিকলু কেমন আনমনা হয়ে যায়। টিকলুর মনে হয়, কে জানে এই ঠাট্টার কথাগুলোই সত্যি কি না। এই ছোঁড়া,
তুই ভেবেছিস কি? হ্যাঁ, টিকলু জামাইবাবুর সঙ্গে ডন বৈঠক করবে বলে ছাতে উঠেছিল, হঠাৎ বক্রেশ্বর ক্যাঁক করে ওর কাঁধটা চেপে ধরে চাপা গলায় বলে উঠলেন, সাপের 5টা পা দেখেছিস তুই না? আমি তোকে নিয়ে এলাম আর তুই আমার উপরে টেক্কা দিচ্ছিস, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাচ্ছিস। 5 জনের সামনে আমায় ধমক দিস তুই? এত তোর আসপদ্দা? টিকলু তাকিয়ে দেখে বক্রেশ্বরের পিছনে গজগোবিন্দ, তার পেছনে নিধিরাম। তার মানে বেশ পরিকল্পিত কাজ। কিন্তু টিকলু কি তা বলে ভয় খাবে? টিকলুর এখনকার ভূমিকাটা কি? রাজপুত্রের, তাই না? টিকলু তাই রাজপুত্রের মতোই চালে বলে, সাহসটা তো আপনারও কম নয় দেওয়ান মশাই। আপনি বা কোন সাহসে রাজা রাজীব নারায়ণ নাতিকে এভাবে কথা বলছেন? কি তুই রাজা রাজীবের নাতি? সেই পরিচয় তো আছি। হ্যাঁ, আছিস আছিস। বক্রেশ্বর বাক্যবাগীশ রাগে আরো তোতলা হয়ে গিয়ে বলেন, কে তোকে নিয়ে এসেছে রে শয়তান? হ্যাঁ, এত বড় বিচ্ছু, তুমি জানলে কোন ব্যাটা তোমায় নিয়ে আসতো? তুমি কর্তা রাজার সামনে আমায় নিয়ে ঠাট্টা তামাশা করো, লোকজনের সামনে আমায় অপদস্থ করো। আচ্ছা, দেখাচ্ছি মজা তোমায়। আর নিধিরাম। সঙ্গে সঙ্গে নিধিরাম টিকলুর মুখটা চেপে ধরে পাঁজা কোলা করে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে যায়। সঙ্গে সঙ্গে গজগোবিন্দ ও বক্রেশ্বর কোথা দিয়ে নিয়ে গিয়ে আস্তাবলের পিছন দিকের একটা ঘরে ঠেলে পুড়ে দিয়ে বক্রেশ্বর বলেন, থাক তুই এখানে, না খেয়ে পচে মর। ত্রিভুবনের কেউ তোকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারবে না, বুঝলে? দরজা বন্ধ করে তাতে একটা ভারী তালা লাগিয়ে দিয়ে চাবি নিজের পকেটে পুলে ফেলেন বক্রেশ্বর। গট গট করে চলে যেতে যেতে বলে যান, গজগোবিন্দ, নিধিরাম, এ কথা যদি প্রকাশ পায় তাহলে তোদের জ্যান্ত পুঁতবো, বলে রাখছি। নিধিরাম 2 হাতে নিজের 2 কান মলে আর গজগোবিন্দ 1/2 ফুট জিভ বার করে জিভ কাটে। ওদিকে চারপাশে খোঁজ। জামাইবাবু অনেকক্ষণ ছাতে অপেক্ষা করে একটু অবাক হয়ে নেমে আসেন, এক্ষুনি যাচ্ছি বলে ছেলেটা গেল কোথায়? নিচে নেমে এসেও তো কোথাও দেখতে পাচ্ছেন না। এ ঘর ও ঘর, এ দালান ও দালান, এ সিঁড়ি ও সিঁড়ি, এ মহল ও মহল, কোথাও না। বামুনদি অবাক হয়ে বলে, ও মা, সে কি? এই তো খানিক আগেই দুধ খেলো, সন্দেশ খেলো, পেস্তা বাদাম খেলো, খেজুর। থাক থাক, কি খেলো তা আমি জানতে চাই না, কোথায় গেল তাই জানতে চাইছি। কিন্তু বলবে কে? দাস দাসী কেউই তো জানে না। কর্তা রাজা? তিনি মাথায় হাত চাপড়ে বললেন, সেই তো কাল সকালে আমার কাছে এসেছিল, আজ এখনো আসেনি, নিশ্চয় আবার চলে গেছে। আমি জানতাম থাকবে না, আমি জানতাম। ওর ভাবভঙ্গি সব সময় পালাই পালাই ছিল। আর কদিন পরেই অনন্ত নারায়ণ ফিরছে, আর আজ সে আবার হারিয়ে গেল। হ্যাঁ, তোমরা বাগানে দেখেছো? দেখেছি। চাকরদের মহলে? মন্দিরে দেখেছি, নেই। ঠাকুর বাড়িতে দেখেছি, নেই। ওফো, তার মানে নেই। এই জামাইবাবু শোনো, শিগগির কাউকে বলো 2টো ডাব কেটে আমার মাথায় ঢালুক এক্ষুনি এক্ষুনি। উফ, বো বো করে ঘুরছে মাথা। মহারানী তুলসী মঞ্জরি যেই শুনলেন দীপুকে আবার পাওয়া যাচ্ছে না, সঙ্গে সঙ্গে সেই বিরাট দেহভার আছড়ে মাটিতে ফেলে গড়াগড়ি দিয়ে মরা কান্না শুরু করে দিলেন।
ওরে যখনই দেখেছি তুই আমার জুঁই মল্লিকা গোলাপ কমলকে আদর করছিস না, ওরা আহ্লাদ করে তোর গালটা একটু চেটে দিতে গেলে ছুট মারছিস, তখনই বুঝেছি তোকে কিছুতে পেয়েছে, তুই আর সে দীপু নেই, তুই থাকবি না, তুই আবার পালাবি। ওদিকে ডাবের জল মাথায় ঢেলে রাজীব নারায়ণ একটু সুস্থ বোধ করছিলেন, কানে এলো এই কান্নার শব্দ। কাঁদে কে? হ্যাঁ, মহারানী বুঝি কাঁদে? রাজীব নারায়ণ তেড়ে ওঠেন, রূপোর লাঠিটা বাগিয়ে ধরে ঠকঠকিয়ে এগিয়ে যান। চোখে দেখতে না পেলে কি হবে, চেনা জায়গা, চেনা মহল। এসে পড়েন, হুঙ্কার দিয়ে লাঠি ঠুকতে ঠুকতে বলতে থাকেন, আবার এখন কান্না হচ্ছে, এই তোমার জন্যেই এটি হলো, তোমার ওই আদুরি আহ্লাদি এই কুকুরগুলোর ভয়েই সে বেচারা। কুকুর? তুমি আমার মল্লিকা মালতীদের কুকুর বলছো? ফোঁস করে ওঠেন মহারানী। রাজীব নারায়ণ তাতে কেয়ার করেন না, তিনিও সমান তালে চালিয়ে যান। তা কুকুরকে কুকুর বলবো না তো কি ঠাকুর বলবো? 100 বার বলবো কুকুর কুকুর কুকুর। ওই কুকুরদের কুকরমির জন্যই দীপু আবার শটকান দিয়েছে। বসে পড়েন, বলে ওঠেন, ওরে আরো 2টো ডাব কাট। ক্রমশ হইচই স্তব্ধ হয়ে যায়, বাড়িতে শোকের ছায়া নামে। টিকলু এসবের কিছুই টের পায় না। টিকলু মশার কামড়ে ছটফটিয়ে আস্তাবলের বিশ্রী গন্ধওয়ালা সেই ছোট্ট ঘরটায় বসে আছে 4টি খড়ের ওপর। এমন ঘর জগতের কোথাও কোনোখান থেকে এখানে সাড়া আসে না। খিদে পেট চুঁই চুঁই করছে, আর মনে পড়ছে ক্ষীর, ছানা, সন্দেশ, রসগোল্লা, গজা, বোঁদে, কত কি থালায় ফেলে দিয়ে দিয়ে চলে আসে টিকলু। উফ, একদিন না খেলেই পেটের মধ্যে এরকম হয়। ঘরটার মধ্যে ওই দরজাটা ছাড়া যে আর কিছু আছে টের পায়নি টিকলু। হঠাৎ দেখতে পেল দেয়ালের কাছে যে খড়ের গাদা রয়েছে তার পাশ থেকে যেন চাঁদের আলো আসছে। তাহলে নিশ্চয়ই ওখানে জানলা আছে। টিকলু আস্তে উঠে গিয়ে খড় সরাতে গিয়ে দেখে জানলার বাইরে একটা লোক। লোক না ভূত? টিকলু চেঁচিয়ে ওঠে, কে? লোকটা তাড়াতাড়ি বলে, চুপ খোকাবাবু চুপ, আমি নিধিরাম, আপনাকে বের করে আনবো বলে জানলার শিক খসাচ্ছি। টিকলু তীক্ষ্ণ গলায় বলে, ও তাই নাকি? নিজেই তো ধরে এনে বন্ধ করে রেখেছিলে আমাকে। কি করব খোকাবাবু, মনিবের হুকুম, না আনলে দেওয়ানবাবু আমায় জুতো পেটা করত, কিন্তু সেই অবধি আমার প্রাণ ফেটে যাচ্ছে। তা তুমি কর্তা রাজাকে বলে দিতে পারো না? সাহস হয় না খোকা বাবু, দেওয়ান বাবুকে তো জানো না, ও সাংঘাতিক লোক। আচ্ছা তুই আমায় বের করে দে, আমি দেখছি কেমন সাংঘাতিক লোক। খোকা বাবু আমার নাম বলে ফেলবে না তো খোকা রাজা বাবু? টিকলু বলে, আহ পাগল হয়েছিস, তাই কখনো বলি? এখন টিকলুর হঠাৎ বেশ আহ্লাদ হয়, এতক্ষণ খেয়াল করেনি, এখন করছে। এই তো ঠিক ডিটেকটিভ গল্পের বইয়ের মতনই সব ঘটছে, আর টিকলু সেই গল্পের নায়ক। জানলার শিক বাঁকিয়ে টিকলুকে বার করে নিয়ে বাগানের পিছন দিক থেকে বাঁশের মই দিয়ে ওকে স্রেফ ছাতে তুলে দিয়ে নিধিরাম আবার মাকানো শিক সোজা করে খড়ের বোঝা ঠিক করে রেখে নিজের বাড়ি চলে গিয়ে বাকি ঘুমটা ঘুমোতে থাকে। আর টিকলু, সেও মুহূর্তে ঘুমিয়ে পড়ে খোলা ছাতের স্নিগ্ধ হাওয়ায়। জামাইবাবুর আজ ভোরে ছাতে উঠবার সময় হাতে ছোলার ভিজের বাটি নেই, মন খারাপ। ছোলা ভিজোতে ভুলেই গেছেন জামাইবাবু, জীবনে এই প্রথম। কিন্তু এ কি, ছাতের মাঝখানে শুয়ে কে? জামাইবাবু 2 বাহু তুলে একবার নেচে দিয়ে ওকে নাড়া দেন। এই বোম বেটে শয়তান, গোপাল আমার, জাদু আমার,
গুন্ডা, গাঁট কাটা, চাঁদুরে, মানিকরে, ভূত প্রেত, দত্তি দানব, শিব শম্ভু নারায়ণ, বলি কোথায় ছিলি বাপ দুদিন? পরীতে উড়িয়ে নিয়ে গিয়েছিল নাকি তো সেই কাপালিক আবার এসে মন্ত্র বলে অদৃশ্য করে দিয়েছিল? টিকলু উঠে বসে, চারদিক দেখে নেয়, তারপর গম্ভীর মুখে বলে, অ্যাডভেঞ্চার? কর্তা রাজার ঘরে মলিন মুখে বসে আছেন বক্রেশ্বর। মাঝে মাঝে ফুঁপিয়ে ফুঁপিয়ে একটু কেঁদেও উঠছেন। আবার যে এমনটা হবে তা স্বপ্নেও ভাবিনি কর্তা মশাই। এখন যুবরাজ বাবুকে কি জবাব দেব? রাজীব নারায়ণ গম্ভীরভাবে বলেন, পরকালে কি জবাব দেবে তাই ভাবো বক্রেশ্বর। আগে এ কথা বলছেন কেন? কেন বলছি জানো না ন্যাকা? তুমি খোকাকে ওই নিজের বাড়ি বেড়াতে নিয়ে যাওনি আহ্লাদ করে? হ্যাঁ, আমি নিজের বাড়িতে? হঠাৎ পাশের ঘর থেকে বেরিয়ে আসে খোকা রাজা দীপেন্দ্র নারায়ণ। অবাক গলায় বলে, কি অদ্ভুত, এত ভুলো মোনা আপনার দেওয়ান বাবু! সেদিনই আমাকে বললেন না, এতদিন এসেছো, একবার আমার বাড়ি বেড়াতে যাওনি, চলো নিয়ে যাই। ভুলে যাচ্ছেন? ছোট নায়ক বাবু, আপনি, নিধিরাম সবাই মিলে আমায় নিয়ে গেলেন না? ও কি অমন চমকাচ্ছেন কেন? কি ভুলো মন আপনার! বললেন না আমাকে এখন থাকো দুদিন? কত যত্ন আদর করলেন, কত খাওয়ালেন, আর এনারা এখানে! ও কি আবার আমাকে সাষ্টাঙ্গে প্রণিপাত কেন? কেন কেন? রাজীব নারায়ণ চেঁচিয়ে ওঠেন, এই প্রণিপাত কেন? কিছু না রাজামশাই, হঠাৎ বামন অবতারকে প্রত্যক্ষ করলাম কিনা তাই। আহ, কি যে সব বলো ছাই! তুমি নিয়ে গিয়েছিলে বেশ করেছিলে, কিন্তু বলনি কেন? ভুল ভুল ভুল, এই সম্পূর্ণ ভুলে গেছিলাম। শোনো, আর যেন এমন ভুল না হয়। পাগল, এই নাক মুলছি, কান মুলছি, মাথার চুল ছিঁড়ছি। বাড়ি থেকে শোকের ছায়া গেছে, আনন্দের ঢেউ বইছে। আজ যুবরাজ যুবরানী আসছেন। চারিদিকে আলপনা আঁকা হয়েছে, দরজায় দরজায় মঙ্গল কলস বসানো হয়েছে, বিরাট যজ্ঞের আয়োজন হয়েছে। গ্রাম শুদ্ধ লোক খাবে। কর্তা রাজা আজ নিয়ম ছাড়া ভোরে উঠেছেন আর চেঁচাচ্ছেন, ওরে দীপুকে আজ একটা ভেলভেটের স্যুট পরিয়ে সাজিয়ে রাখ। ওদিকে কর্তা রানী তার মেয়েদের সাবান মাখিয়ে চান করিয়ে নাইলনের ঘাগরা পরিয়ে সাজাচ্ছেন। টিকলু হঠাৎ জামাইবাবুর ঘরে এসে বলল, জামাইবাবু, আমার না কিন্তু ভীষণ হচ্ছে, আমি গোলমালের মধ্যে বরং পালাই। হ্যাঁ? জামাইবাবুর পিঠ ঠুকে দিয়ে বলেন, পালাবি কি রে? এত দিন এত কষ্ট করলে আর আসল মজার সময় পালাবি? যা বলেছি ঠিক ঠিক মনে আছে তো? তারপর যা ঘটল টিকলুর নিজের মুখেই শোনা যাক। রামরাজাতলার বিশ্বনাথ বাবুর দালানে বসে টিকলু সবাইকে, মানে বাড়ি শুদ্ধ সবাইকে সেই কাহিনী বর্ণনা করছে। বাপিদের আর টিকলুদের দু বাড়ির লোক এক ঠাঁই, ওখানেই সবাই বসে পড়েছে। সবাই বলছে, তারপর? টিকলু বলছে, তারপর তারপর হঠাৎ দেউড়িতে হই চই, এসে গেছেন। ছুটে গেলেন কর্তা রাজা, কর্তা রানী, তারপরে মোক্ষদা, সুধা, জুঁই, মল্লিকা, মালতী, ওরা সবাই। কর্তামা সেদিন সকাল থেকে ওদের সাজিয়েছেন, সাবান মাখিয়ে চান করিয়ে, নাইলনের ঘাগরা পরিয়ে, মাথায় সিল্কের ফিতে বেঁধে। আর বামুন দিয়ে আমায় বলল, যাও ভাই, মা বাপ এসেছে, প্রণাম করোগে। আমি বললাম, থাক, আমি ঘরেই থাকি। তখন বামুনদি হেসে বলল, ও বুঝেছি, অভিমান হয়েছে, আচ্ছা থাকো, ওনারা নিজেই আসবে, ছেলে বলে কথা,
আজ 1 বছর দেখেনি। আমি বসে রইলাম খাটে, পরনে ভেলভেটের স্যুট, পায়ে জরির জুতো, মাথায় পাগড়ি, ঠিক ওই যেমন সাজে ফটো তোলা আছে দীপেন্দ্রর সেই রকম বসে আছি। হঠাৎ যেন নিচের তলার সেই কলরোলটা ঠান্ডা মেরে গেল। শুধু আমার সেই পিসিদের সমবেত গলা শুনতে পাচ্ছি, ঘেউ ঘেউ ঘৌ ঘৌ ঘু ঘু। একটু পরে ঠিক আমার বয়সের একটা ছেলে এসে ঘরে ঢুকলো। শাটিনের মতো গায়ের চামড়া, গোলাপ ফুলের মতো রং, রেশমের মতো চুল। সুরেলা গলায় বলে উঠল, এ কে? আমার ঘরে তুই কে? আমি বুক টান করে বললাম, শ্রীমান দীপেন্দ্র নারায়ণ পাট্টাদার বাহাদুর। ও অমনি চেঁচিয়ে বলে উঠল, তুই যদি দীপেন্দ্র নারায়ণ তাহলে আমি কে? আমি আমার হেঁড়ে গলায় উত্তর দিলাম, সে কথা তুমিই জানো, আমি কি করে বলবো, তবে ভদ্রভাবে কথা বলতে হয়, বুঝলে? ও খিঁচিয়ে বলল, ভদ্রভাবে কথা বলবো? ওরে আমার কে রে? তুই আমার জামা জুতো পরে আমার ঘর দখল করে বসে আছিস, বলছিস আমি দীপেন্দ্র নারায়ণ আর আমি ভদ্রভাবে কথা বলবো? আমি জানতে চাই তুই কোথা থেকে এলি, পাজি, বদমাস। ছেলেটার গলাটা সুরেলা, কিন্তু কথা যেন রাস্তা ঝাড়ু দেওয়ার বুরুষের মতো। রাগে মাথা জ্বলে গেল। আমি কিন্তু তেমন রাগছি না, তেমনি সতেজেই বললাম, কোথা থেকে আবার আসবো? বাবা মা বিলেত যাবার সময় আমাকে ঠাকুমা ঠাকুরদার কাছে রেখে গিয়েছিলেন না, তাই আছি। ও রেগে হাত পা ছুঁড়ে বলল, তাই আছো? চালাকির জায়গা পাওনি, রেখে গিয়েছিলেন তোকে, মিথ্যুক, রেখে গিয়েছিলেন তো আমাকে। আমি না খুব হেসে উঠলাম, বললাম, তোমায় রেখে গিয়েছিলেন? তা রেখেই যদি গিয়েছিলেন তো ছিলে কোথায়? ও প্রথমে বলল, সে কথা তোকে বলতে যাব কেন রে? তারপর কি ভেবে বলল, ছিলাম বিলেত, আমেরিকা, হোল ইউরোপ আমেরিকা ট্যুরে, বুঝলি? আমি বললাম, অথচ তুমি বলছো তোমায় এখানে রেখে যাওয়া হয়েছিল। ও উত্তরে পা ঠুকে বলল, হ্যাঁ বলছি, হয়েছিল, আমি থাকিনি। শুনেছিলাম বাবা মা বিলেত যাবার আগে দিন 15 বম্বে থাকবে। আমি তো জামাইবাবুকে পাগল করে চুপি চুপি ওনার সঙ্গে বম্বে চলে গিয়েছিলাম। শুনে তো আমি নেই। জামাইবাবু এত রহস্যের কর্তা, অথচ এত দিনের মধ্যে একদিনও তো বলেননি। আমি এই সব ভাবছি, ও আবার বলে উঠল, তুই আমার ঘর থেকে চলে যা বলছি। আমি বললাম, বরং তুমি চলে যাও, আমি যে দীপেন্দ্র নারায়ণ এ কথা সবাই জানে। ইস, জানলেই হলো, আমি হচ্ছি শ্রীমান দীপেন্দ্র নারায়ণ। আমি শান্ত গলায় বললাম, ভুলভাল কথা বলো না ভাই, আমি। ইস, আমার ভাই বলতে এসেছে, ভাগ। আমি আমি না আমি না আমি হঠাৎ সেই ছেলেটা না মিহি সুরের গলাটাকে আকাশে তুলে চেঁচিয়ে কেঁদে উঠল, ও মা রানী, ও বাবা রাজা, দেখো আমার ঘরের মধ্যে বসে একটা পাজি ছেলে কি বলছে। ব্যাস, সঙ্গে সঙ্গে সে এক হুলুস্থুল কাণ্ড। নিচে থেকে দুধ দাঁড়িয়ে সবাই উঠে এলো, আর এসে যেন পাথর হয়ে গেল। দুই দীপেন্দ্র নারায়ণ মুখোমুখি। আমার না সেদিন ওই পোশাকটা পরে চেহারা দারুণ বদলে গিয়েছিল। নিজেই নিজেকে চিনতে পারছিলাম না আরশি দেখে। অনন্ত নারায়ণ অবাক হয়ে বললেন, তুমি কে? আমি গম্ভীরভাবে বললাম, এই 1 বছরই ভুলে গেলেন? আমাকে এখানে রেখে আপনারা বিলেত যাননি? অনন্ত নারায়ণের রানী বলে উঠলেন, রেখে আর গেলাম কই, ছেলে তো কেঁদে কেটে পালিয়ে গিয়ে আমাদের সঙ্গেই ঘুরছে। কখন যে কর্তা রাজা লাঠি ঠুকে ঠুকে এসে হাজির হয়েছিলেন কে জানে। তিনি রেগে বলে উঠেন, তা সে কথা তুমি আমাদের জানিয়েছিলে? ইনি বললেন, আপনারাও জানাননি,
আমরা কি জানাবো? হ্যাঁ, কি জানাবো? আমরা ছেলে হারিয়ে ফেলে খুঁজে খুঁজে পাগল হয়েছি। অনন্ত নারায়ণ তখন খুব হেসে উঠে বললেন, তারপরে ভেজাল মালটিকে খুঁজে পেলেন, আনলো কে? বক্রেশ্বরও তো চলে এসেছে। সে বলে ওঠে, তা আমি কি করব বলুন, এ হন্যে হয়ে খুঁজছি, হঠাৎ একটা মেলাতলা থেকে বেরিয়ে এসে এই ছেলেটা বললো কিনা, দেওয়ানবাবু আপনি এখানে? তাহলেই বুঝুন আমি হাতে চাঁদ পেয়ে যাব না, মানে অবিকল খোকা রাজার চেহারা তো। দীপেন্দ্র নারায়ণ পা ঠুকে বলল, তা তো হাতে চাঁদ পাবেনি, আমার বদলে একটা রাস্তার ছোঁড়াকে নিয়ে এসে। আমি গম্ভীরভাবে বললাম, রাজবাড়ির ছেলে রাজবাড়ির মতো কথা বলতে শিখতে হয়। অনন্ত নারায়ণও গম্ভীর হয়ে বললেন, দীপু দেখছো? সেই সময় জামাইবাবু এগিয়ে এসে বললেন, দেওয়ানজি আর কত পুকুর চুরি করবেন, ও নিজে থেকে বলেছিল আপনাকে। তখন না বক্রেশ্বর কেঁদে ফেলে বলল কি, আর কর্তা রাজা যে বলেছিলেন ছেলে খুঁজে না পেলে ঘরদান নেবেন, তার কি? সত্যি বলতে জানো তো, ওর কথা শুনে অত খারাপ লোক বক্রেশ্বর, তবু আমার খুব মায়া হলো। বললাম, দেখুন চিনে টিনে নয়, তবে এই দেওয়ানবাবু যখন বলতে শুরু করলেন যে আমি খোকা রাজা বাবু, তখন আমি ইচ্ছে করেই এসেছিলাম। দীপেন্দ্র নারায়ণ বললেন, আশ্চর্য তো, কেন বলো দেখি? আমি বুক টান করে বললাম, জীবনে একটা অ্যাডভেঞ্চারের সুযোগের আশায়। ওরে বাবা, তখন সে কি হাসির ধুম পড়ে গেল। অনন্ত নারায়ণ ওনার মাকে বললেন, কিন্তু মা, বাবার না হয় চোখ খারাপ, আপনি কি বলে নাতি চিনতে ভুল করলেন? শুনে না কর্তা রানীমা কি বললেন জানো? বললেন, ভুল আবার করতে যাব কেন? যখনই দেখেছি ও আমার এই মালতী মল্লিকা গোলাপ কমলকে দেখে বাড়ি ছেড়ে পালাচ্ছে, তখনই আমি বুঝেছি ও ছেলে, জাল ছেলে। কিন্তু কি করব বলো, তোমরা আমার কাছে ছেলে রেখে গেছো, এসে সে ছেলে চাইবে তো, জোড়াতালি দিয়ে একটা কিছু মজুদ না রাখলে কি দিতাম তোমাদের হাতে বলো? কেমন করে জানবো যে তোমরা ছেলে নিয়ে পালিয়েছ? আমি তো জানি জন্মের শোধ পালিয়েছে ছেলে। জামাইবাবু বললেন, সত্যি রাজাবাবু, খুব অন্যায় কাজ করেছেন আপনারা। উনি বললেন, বুঝতে পারছি, কিন্তু এখন এই দুই দীপেন্দ্র নারায়ণকে নিয়ে করা যায় কি বলুন? যমজ ভাই বলে চালিয়ে চলবো? যা দেখছি দুজনকে চালানো যায়। আমি তখন বলে উঠলাম, আহারে, আমি কেন থাকতে যাব? আমার বুঝি নিজের বাড়ি নেই, বাবা মা নেই? অনন্ত নারায়ণ বললেন, দীপু দেখতে পাচ্ছ, তুমি বুড়ো ছেলে মা বাবাকে ছেড়ে থাকতে পারবে না বলে কেঁদে কেটে লুকিয়ে পালিয়ে গেলে, আর এই ছেলেটাকে দেখো, তোমারই বয়স, শুধু একটু অ্যাডভেঞ্চারের আশায় কোন দূর জায়গা থেকে সবাইকে ছেড়ে, বাহাদুর ছেলে বলতে হবে তোমায়। দীপেন্দ্র নারায়ণ রেগে বলল, থাক থাক, আর বলতে হবে না, জানি তো পৃথিবীর সবাই আমার থেকে ভালো, আমিই খারাপ। তারপর না হঠাৎ মুখে একটা আঙুল দিয়ে বাঁশির মতো কেমন যেন একটা শব্দ করে ডেকে উঠল, জুঁই কমল গোলাপ মল্লিকা। ব্যাস, সঙ্গে সঙ্গে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল। কোথা থেকে যেন হুড়মুড়িয়ে ছুটে চলে এলো সেই তারা, আর ওই একটা ছেলের ঘাড়ে ওই 6টা পিসি ঝাঁপিয়ে লাফিয়ে ঘেউ ঘেউ করে 6টা জিভ দিয়ে ওর গাল চাটতে শুরু করলো। সেই দৃশ্য দেখে আমি না চেয়ার ঠেলে টেবিল উল্টে যাকে সামনে পেলাম তাকে ডিঙিয়ে একেবারে আম বাগানে। টিকলুর মা বলে উঠলেন, তারপর? তারপর আবার কি? টিকলু বলল, তারপর খেল খতম, দেখতেই তো পাচ্ছ, এই এত সব জামা জুতো খেলনা খাবার জিনিসপত্রের বোঝা চাপিয়ে পৌঁছে দিয়ে গেল। যারা এসেছিল না, ওরাই ভজহরি আর নিধিরাম।
আসবার সময় কিন্তু ভীষণ খারাপ লাগছিল। এমনকি কর্তামাকে খুশি করতে ওই পিসিদের গায়েও একটু হাত বুলিয়ে দিয়ে এলাম চোখ কান বুঝে। জামাইবাবুর দিকে তো তাকাতেই পারছিলাম না আসবার সময়। দীপেন্দ্রর বাবাও কি সুন্দর লোক, আমায় বললেন কি সুখী হতে পারতাম যদি সত্যি সত্যি তুমি আমার ছেলে হতে। তোমার বাবার উপর আমার হিংসে হচ্ছে। আরও বলেছেন যখন ইচ্ছে হবে একটা চিঠি লিখে জানিও, নিয়ে আসার ব্যবস্থা করব। ওদিক থেকে বাপুর মা একটা নিঃশ্বাস ফেলে বলে ওঠেন, আমার ছেলের গালেও যদি একটা তিল থাকতো। আর বাপু বলল, টিকলুটা করলো বটে একখানে, কি মজাই হলো ওর। টিকলু একটু গৌরবের হাসি হাসলো, কিন্তু রাত্রে বিছানায় শুয়ে টিকলুর আর মনে হয় না যে খুব একটা মজা করে এসেছে সে। বরং মনটা যেন বিষণ্ণ বিষণ্ণ হয়ে যায়। সেই মন ঘুরে বেড়ায় সেই পুরনো প্রাসাদের ঘরে, দালানে, ছাতে, সিঁড়িতে, বেরিয়ে বেড়ায় ভাঙা দুর্গের কাছে, ছড়িয়ে পড়ে থাকা কামানের ভাঙা টুকরোর আশেপাশে, উঁচু দেয়ালে টাঙানো পাট্টাদার বংশের পূর্বপুরুষদের ভারী ভারী অয়েল পেন্টিংয়ের তলায় তলায়। পাট্টাদার বংশের সেই আদি পুরুষ, কি যেন নাম তাঁর, যিনি পর্তুগিজ জলদস্যুদের সঙ্গে যুদ্ধ করে তাদের লুট করা সোনা লুঠে আনতে পেরেছিলেন। সেই লোকটির কোনো ছবি নেই, এইটাই দুঃখ রয়ে গেছে টিকলু। থাকলে টিকলু আরশির পাশে বসে নিজের সঙ্গে মিলিয়ে দেখত। টিকলু ভাবল, কাল বাপুকে বলবো, বাপু কখনো তুই কোনো পুরনো রাজা টাজাদের বাড়িতে থাকতে যাসনি। গেলেই না তোর মনটা একদম অন্য রকম হয়ে যাবে, যেন হারিয়ে হারিয়ে যাবে। মনে হবে এসব জায়গা যেন তুই আগে কত দেখেছিস, যেন কতবার ওখানে হেঁটেছিস, চলেছিস, কতবার ওইসব ঘরে ঘুমিয়েছিস। আর চলে আসবার পর মনে হবে কে যেন তোকে সব সময় পেছন থেকে টানছে। সির্ফ জালে আটকা পড়ে যাবি বাপু, যাস না। গল্পটা এখানেই শেষ। খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে। আপনার কীরকম লাগলো সেটা কমেন্ট বক্সে দয়া করে জানাবেন। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।